বলবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা ক্লাস নেব, বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে। তবে তার আগে আমরা কিছু সময় অপেক্ষা করব, সবাই ক্লাসে অংশগ্রহণ করি এবং প্রত্যেককে মেনশন করি এবং সবাই ক্লাসটা একটু শেয়ার দিই। আর প্রত্যেকে যারা গ্রুপ ক্যাপ্টেন আছে, গ্রুপ ক্যাপ্টেন মেসেঞ্জার গ্রুপে আমরা ক্লাসগুলো শেয়ার দিই এবং প্রত্যেকে নিজ নিজ টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিই। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার আছে এবং ক্লিয়ার সব কিছু, সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্ট করো। আমরা প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার দিন, নিজ নিজ টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিলে আমরা যে কোনো সময় ক্লাসটা দেখতে পারবো। অনেকে দেখা যাচ্ছে আমরা গ্রুপে ক্লাসটা যথাসময়ে খুঁজে পাই না, আবার দেখা যাচ্ছে আমরা যে সমস্ত বন্ধুরা নিয়মিত ক্লাস করি তাদেরকে একটু মেনশন করি। বোর্ড কি ক্লিয়ার এবং সাউন্ড কি ক্লিয়ার আছে? আমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার দিই। ওকে, ক্লিয়ার। যারা আমরা নিয়মিত ক্লাসটা করি তাদেরকে আমরা একটু মেনশন দিই, ক্লাসটা তারাও করতে পারবে। আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের 12 তারিখ থেকে গুচ্ছ চ্যালেঞ্জ বই থেকে নিয়মিত এক্সাম নেওয়া হবে। আমরা সবাই নিয়মিত এক্সাম দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখন ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমাদের ক্লাসের টপিক বাংলা ভাষা। আজকে আমরা বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করব। এখানে আমি লিখছি যে বাংলা ভাষা। তার আগে আমাদেরকে জানতে হবে, ভাষা সম্পর্কে আমাদের জানতে হবে যে ভাষা মূলত কি। এখানে আমি ভাষার সংজ্ঞাটা দিয়েছি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। তাহলে ভাষা কি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। তার মানে আমাদেরকে বাকযন্ত্র আগে আমাদের চিনতে হবে। আসলে বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র বলতে আমাদের এই শ্বাসনালী থেকে আমাদের এই নাক পর্যন্ত যতগুলো পার্টস আছে প্রত্যেকটাকে আমাদের বলে বাকযন্ত্র। যেমন ধরো নাক, ঠোঁট, জিহ্বা, দাঁত, ফুসফুস, শ্বাসনালী সবগুলো কি আমাদের বাকযন্ত্র। এবং এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি সেগুলো হচ্ছে আমাদের ভাষা। কিন্তু সেগুলো একটা অর্থ থাকতে হবে। সেগুলো কি? অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে কিন্তু আমরা সেটাকে ভাষা বলতে পারবো না। অবশ্য তার একটা অর্থ থাকতে হবে। তারপর আমরা কি লিখেছি? বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। তাহলে বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষা কত কোটি লোকের মুখের ভাষা? 30 কোটি। বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা কি? বাংলা। তারপর আমরা লিখেছি মাতৃভাষা ও মানগত দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা গ্রিক ভাষা। তাহলে মাতৃভাষা ও মানগত দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা কি? গ্রিক ভাষা। একটা প্রশ্ন আসে তোমার, একটা মাতৃভাষা এবং মানগত দিক দিয়ে, অথবা আসতে পারে জনসংখ্যার দিক দিয়ে, এবং আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে দাপ্তরিক দিক থেকে। আমরা সবগুলোই আলোচনা করব। এর পরবর্তীতে আমরা আলোচনা করব বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। তার আগে আমরা বাংলা ভাষা সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করব। তাহলে কি বললাম? মাতৃভাষা ও মানগত দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা গ্রিক ভাষা, এবং মাতৃভাষা ও মানগত দিক দিয়ে পৃথিবীর চতুর্থ ভাষা আছে বাংলা। তাহলে মাতৃভাষা ও মানগত দিক দিয়ে বাংলা ভাষার স্থান কত? চতুর্থ, এবং প্রথম স্থান আছে গ্রিক ভাষা। এরপর কি জনসংখ্যার দিক দিয়ে? এই জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা ম্যান্ডারিন। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা কি? ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন হচ্ছে তোমার চীনের ভাষা।
চীনের ভাষার নাম কি? ম্যান্ডারিন। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় ভাষা স্প্যানিশ, এবং জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় ভাষা ইংরেজি, এবং বাংলার স্থান আছে ষষ্ঠ। জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান ষষ্ঠ। এইটা তোমার কোনো সময় দেখা যাচ্ছে এর চেঞ্জ হতে পারে, কোনো সময় দেখা যাচ্ছে চতুর্থ, কোনো সময় পঞ্চম, কোনো সময় ষষ্ঠ, এরকম তোমার হচ্ছে চেঞ্জ হয়। তো সবাই আমরা একটু খাতায় উঠাই নেই, এবং সবার যদি খাতায় উঠানো হয়ে থাকে আমরা সবাই একটু ডান লিখি। সবার যদি খাতায় উঠানো হয়ে থাকে আমরা একটু ডান লিখি, আমি মুছে দেব। ওকে, ডান ডান। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমি মুছে দিতে পারি। ওকে, পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত? পৃথিবীতে তোমার মোট ভাষা আছে প্রায় ৩,৫০০। পৃথিবীতে মোট ভাষা আছে প্রায় ৩,৫০০। প্রায় ৩,৫০০। তাহলে পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত? পৃথিবীতে মোট ভাষার সংখ্যা প্রায় ৩,৫০০। আমাদের ভাষা বংশ আছে, ভাষা বংশ আছে মোট ১২টি। ভাষা বংশ কতটি? ভাষা বংশ মোট ১২টি। ভাষা বংশ মোট ১২টি। এই ১২টি ভাষা বংশের মধ্যে তোমার প্রথম বা আদি, শ্রেষ্ঠ বা প্রধান ভাষা বংশ যদি বলি তাহলে সেটা হবে ইন্দো ইউরোপীয়। তাহলে শ্রেষ্ঠ আদি বা প্রথম, একই কথা, প্রথম বা প্রধান ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। ইউরোপীয়টা আমি এখানে একটু নিচেই লিখি। ইন্দো ইউরোপীয়। তাহলে কি শ্রেষ্ঠ, আদি, প্রথম অথবা প্রধান ভাষা বংশ কোনটি? ইন্দো ইউরোপীয়। শ্রেষ্ঠ, আদি, প্রথম অথবা প্রধান ভাষা বংশ আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? তাহলে বলো তো কি হবে? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? কি হবে বলো তো? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? তাহলে কি বললাম? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? কি হবে? প্রাকৃত। তাহলে প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন স্তর থেকে বাংলা ভাষার জন্ম, তখন কি হবে? কোন স্তর থেকে বাংলা ভাষার জন্ম? তখন হবে অপভ্রংশ। তাহলে বাংলা ভাষার জন্ম কোন স্তর থেকে? অপভ্রংশ থেকে। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে
যে কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম, কোন রূপ থেকে, কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম, তখন হবে তোমার বঙ্গ কামরূপী। তাহলে বাংলা ভাষার জন্ম কোন রূপ থেকে? বঙ্গ কামরূপী। তাহলে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত। কোন স্তর থেকে বাংলা ভাষার জন্ম? অপভ্রংশ। কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম? এটা কি হবে আমাদের? বঙ্গ কামরূপী। আচ্ছা, এ পর্যন্ত সবার উঠানো হয়ে গেলে এর পরবর্তীতে আমি যাব বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। এটা গেল বাংলা ভাষা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, বাংলা ভাষা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এখন আমরা মেন টপিক যেটা যাবো সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে যাব। জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। এখন আমরা আলোচনা করব বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। বাংলা ভাষার উৎপত্তি। মূলত বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে, আলোচনা করার আগে তোমাদের বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা ছোট্ট আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে তোমার যেমন ধরো আমাদের বাংলাদেশে অনেকে দেখা যাচ্ছে জন্মগ্রহণ করে মানে জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু সে নাগরিকত্ব পায় কোথায়? দেখা যাচ্ছে কেউ পায় ইংল্যান্ডের, হয়তো কেউ আমেরিকায়, অস্ট্রেলিয়া, জাপান, এরকম বিভিন্ন দেশের কিন্তু আমরা নাগরিকত্ব পাই। দেখা যাচ্ছে অনেকে আছে জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু নাগরিকত্ব অন্য দেশে। ঠিক তেমন একটা মেয়ে ছিল, তার মেয়েটির নাম হচ্ছে ইসভা। মনে কর ইভার বোন ইসভা, ইভার বোন ইসভা। সে ইসভা তার প্রকৃত, ইসভা তার জন্ম বাংলাদেশে কিন্তু নাগরিকত্ব পেয়েছে আমেরিকার। তাহলে ইসভার জন্ম হচ্ছে বাংলাদেশে, সে নাগরিকত্ব পেয়েছে কোথায়? আমেরিকার। এখন সে বলছে তার প্রকৃত, ইসভা তার প্রকৃত মা বলছে, মা। আচ্ছা, মা থেকে যদি আমরা, মা তো আমাদের এমনিতে একটা আবেগী শব্দ, তাই না? মা আমাদের একটা আবেগী শব্দ। মা থেকে যদি আমরা বলি মাগো, মা থেকে যদি বলি মাগো, তাহলে কিন্তু আমাদের কি আবেগটা একটু বেড়ে যায়, তাই না? আবেগটা একটু বেড়ে যায়। এজন্য ইসভা তার প্রকৃত মাগো বলছে বাংলাকে, ইসভা তার প্রকৃত মাগো বলছে বঙ্গকে, ইসভা তার প্রকৃত মাগো বলছে বঙ্গকে। আর বঙ্গ মানে তো আমাদেরকে বাংলা, তাই না? বঙ্গ মানে আমাদের এই বাংলা। তাহলে ইসভা তার প্রকৃত মাগো বলছে কাকে? বঙ্গকে। আর বঙ্গ মানে হচ্ছে আমাদের এই বাংলা। এটা গেল আমার হচ্ছে গল্প, ঠিক আছে? এখন আমরা মূল আলোচনা করব। ইন্দো ইউরোপীয়, এটা কি বলতো? এটা আমাদের এর আগেই পড়ে আসছে। এটা হচ্ছে আমাদের ভাষা বংশ, তাই না? আমরা যে মোট 12টি ভাষা বংশ পেয়েছি, তার মধ্যে এই ইন্দো ইউরোপীয় আদি প্রথম বা প্রধান ভাষা বংশ, আদি প্রথম বা প্রধান ভাষা বংশ। আমরা এখানে লিখে নিতে পারি যে ভাষা বংশ। এটা কি? ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে তোমার দুইটা শাখা বের হয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে দুইটি শাখা বের হয়। তাহলে কি বললাম? এই ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে আমাদের ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমরা দুইটি শাখা পাই। একটাকে বলি আমরা শতম, একটা হচ্ছে শতম, আর একটা হচ্ছে কেন্তম। আরেকটা কি? কেন্তম। আরেকটা হচ্ছে কেন্তম। তার মানে শতম এবং কেন্তম এই দুইটি কিন্তু আমাদের শাখা। এই দুইটি কি বলতো? শাখা।
আর ইন্দো ইউরোপীয় এটা কি আমাদের ভাষা বংশ। এই ইন্দো বলতে কিন্তু আমাদের ইন্দোনেশিয়ান, ইন্দো বলতে অনেকে ভাবে যে হয়তো ইন্দোনেশিয়া, ইন্দো বলতে কিন্তু ইন্ডিয়াকে বোঝাচ্ছে বা ভারতকে বোঝাচ্ছে। তাহলে ইন্দো ইউরোপীয় বলতে ভারত এবং হচ্ছে ইউরোপীয় মহাদেশের যে একটা ভাষা সেটাকে বলা হয় আমাদের ভাষা বংশ, সেটাকে কি বলে ভাষা বংশ। এবং এই ইন্দো ইউরোপীয় থেকে আমরা দুইটি শাখা পেয়েছি, একটা হচ্ছে শতম আর একটা কি কেন্তম। শতম আর কেন্তম এই দুটো হচ্ছে আমাদের শাখা। এই শতম এবং কেন্তম থেকে, এই শতম এবং কেন্তম থেকে তোমার দেখা যাচ্ছে তোমার আরবীয়রা এসেছে। শতম এবং কেন্দ্র ছিল আরবীয়, যারা মিশরে তাদেরকে বলা হয় কি মিশরীয়। ঠিক তেমন ধরো যারা ইরানে তাদেরকে কি বলে ইরানীয়, ইরানীয়। এখান থেকে তোমার হচ্ছে আবার একটা ভারতীয় একটা অংশ আসে, যারা ভারত তাদেরকে কি বলে ভারতীয়। এই ভারতে আবার তোমার হচ্ছে ভারতীয় আর্যরা এসে বসবাস শুরু করে। ভারতে কারা আসে? আর্যরা। যেহেতু আর্যরা এসে বসবাস শুরু করে এজন্য এদেরকে বলা হয় ভারতীয় আর্য, এদেরকে বলা হয় ভারতীয় আর্য। এই ভারতীয় আর্যদের ভাষা ছিল সংস্কৃত, ভারতীয় আর্যদের ভাষা ছিল সংস্কৃত, কিন্তু তাদের মুখের ভাষা ছিল প্রাকৃত। তারা যেটা হচ্ছে লিখিত আকারে প্রকাশ করতো সেটা ছিল সংস্কৃত ভাষা, এবং যেটা হচ্ছে মুখের ভাষা ছিল সেটা ছিল প্রাকৃত। তাহলে এখানে কিন্তু আমরা দুইটি ভাষা পাই, একটা কি সংস্কৃত, একটা সংস্কৃত আর একটা কি প্রাকৃত। এই প্রাকৃত ছিল তোমার হচ্ছে মুখের ভাষা, প্রাকৃত ছিল মুখের ভাষা, আর এই সংস্কৃতটা ছিল তোমার হচ্ছে লিখিত ভাষা, সংস্কৃত ছিল লিখিত ভাষা। তাহলে কি বললাম, ইন্দো ইউরোপের হচ্ছে আমাদের ভাষা বংশ, ইন্দো ইউরোপের আমাদের ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমরা দুইটি শাখা পাই, একটা হচ্ছে শতম আর একটা কি কেন্তম। এখন দেখো এই শতম শাখায় আমরা অনেকগুলো পাই, একটা হচ্ছে আরবীয়, একটা ইরানীয়, একটা মিশরীয়, একটা কি ভারতীয়। এই ভারতীয় অংশে তোমার আবার ভারতীয় অংশে আবার আর্যরা এসে বসবাস শুরু করে, এজন্য এদেরকে বলা হয় ভারতীয় আর্য। আর আর্যরা যেহেতু এসে বসবাস শুরু করে তাদের একটা কি নতুন একটা আলাদা নিজস্ব একটা ভাষা থাকবে, তাই না, নিজস্ব একটা ভাষা থাকবে। এবং তারা যে লিখিত আকারে যে ভাষায় প্রকাশ করতো সেটা ছিল সংস্কৃত, এবং যেটা মুখের ভাষা ছিল সেটা ছিল প্রাকৃত, সেটা ছিল কি প্রাকৃত। এই প্রাকৃত ভাষাকে আবার তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, প্রাকৃত ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়, আমি এখানে লিখছি। তাহলে এই প্রাকৃত ভাষাকে আবার কি দুই ভাগে ভাগ করা হয়। যেটা ছিল তোমার মগধ অঞ্চলের, যেটা ছিল তোমার গৌড় অঞ্চলে সেটাকে বলা হয় গৌড়ীয় প্রাকৃত, গৌড় অঞ্চলেরকে বলা হয় গৌড়ীয় প্রাকৃত। আর যেটা ছিল মগধ অঞ্চলে সেটাকে বলা হয় মাগধী প্রাকৃত। তাহলে গৌড় অঞ্চলে যে ভাষা ছিল সেটাকে বলা হয় গৌড়ী প্রাকৃত, আর মগধ অঞ্চলে যে ভাষা ছিল সেটাকে বলা হয় মাগধী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে। এটা কার মতে তাহলে? এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর এই যে মাগধী প্রাকৃত, এই মাগধী প্রাকৃত আমাদের ডক্টর সুনীতি কুমারের মতে। মাগধী প্রাকৃত কার মতে? ডক্টর সুনীতি কুমারের মতে, সুনীতি কুমার। তাহলে দেখো প্রাকৃত থেকে আমরা দুইটা অংশ পেলাম, একটা হচ্ছে গৌড়ী প্রাকৃত, একটা কি মাগধী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত, আর ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই গৌড়ী প্রাকৃত সপ্তম থেকে দ্বাদশ, সপ্তম থেকে দ্বাদশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই গৌড় প্রাকৃতের উদ্ভব বা বিকাশকাল কি সপ্তম থেকে দ্বাদশ, কিন্তু সুনীতি কুমারের মতে এটা হচ্ছে তোমার দশম থেকে চতুর্দশ, দশম থেকে চতুর্দশ। সুনীতি কুমারের মতে দশম থেকে চতুর্দশ। হ্যাঁ, শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ, আর সুনীতি কুমারের মতে দশম থেকে চতুর্দশ।
সবাই একটু লিখে নাও, আর লেখা হয়ে গেলে ডান লিখবা। আচ্ছা, এরপরে দেখো এই গৌরী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত এই দুইটা ভাষা এক সময় বিকৃত হয়ে যায়। এক সময় কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। এই গৌরী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত বিকৃত হয়ে তার নাম হয় অপভ্রংশ। অপভ্রংশ। এবং এই অপভ্রংশ থেকে যে ভাষাটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের বঙ্গ কামরূপী। সেটা কি বলতো? বঙ্গ কামরূপী। এই অপভ্রংশ থেকে আমরা পাই বঙ্গ কামরূপী। এবং এই বঙ্গ কামরূপী এই অপভ্রংশ থেকে পাই আমরা বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপীকে যদি আমরা মা হিসাবে তুলনা করি, এই বঙ্গ কামরূপীকে কি আমরা মা হিসাবে তুলনা করব, ভাষার মা। এই বঙ্গ কামরূপী থেকে আমরা তিনটি পাই। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে উড়িয়া, উড়িষ্যার ভাষাকে বলা হয় উড়িয়া, আর একটা হচ্ছে অসমিয়া, আসামের ভাষাকে বলা হয় অসমিয়া। তাহলে এখান থেকে আমরা পেলাম বাংলা। বাংলা, উড়িষ্যার ভাষাকে বলা হয় উড়িয়া। আরেকটা পেলাম আমরা অসমিয়া। আরেকটা পেলাম অসমিয়া। আসামের ভাষাকে বলা হয় অসমিয়া। আসামের ভাষাকে বলা হয় অসমিয়া। তাহলে আমি কি এটা আমি আবার নতুন করে আরেকবার আলোচনা করি। তাহলে কি বললাম? ইন্দো ইউরোপীয়, এটা কি আমাদের ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমরা দুইটি শাখা পাই, একটা কি শতম আর একটা কি কেন্তম। এই শতম শাখার মধ্যে অনেকগুলো ছিল ভাগ, তোমার আরবীয়, ইরানীয়, মিশরীয়, ভারতীয়। যারা ছিল ভারতের তারা ছিল ভারতীয়, যারা ইরানের ইরানীয়। ঠিক তেমনই ভারতীয় অংশে তোমার একসময় কি আর্যরা সে বসবাস শুরু করে, এজন্য তাদেরকে বলা হয় ভারতীয় আর্য। এবং এই ভারতীয় আর্যদের ভাষা ছিল একটা সংস্কৃত আর একটা কি প্রাকৃত। সংস্কৃত ছিল লিখিত ভাষা এবং প্রাকৃত ছিল এটা কি মুখের ভাষা। এই প্রাকৃত থেকে আবার আমরা দুইটা ভাষা পাই, একটা কি গৌড় প্রাকৃত, একটা কি মাগধী প্রাকৃত। গৌড় অঞ্চলের যে ভাষা সেটাকে বলা হয় গৌড় প্রাকৃত, আর মগধ অঞ্চলের যে ভাষা সেটাকে বলা হয় মাগধী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় প্রাকৃত, এবং এটি কত সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। আর ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত, এবং এটি দশম থেকে চতুর্দশ শতাব্দী। এই গৌড় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত এক সময় বিকৃত হয়ে তার নাম হয় অপভ্রংশ। তার নাম হয় কি? অপভ্রংশ। এবং এই অপভ্রংশ থেকে আমরা পাই বঙ্গ কামরূপী। এবং এই বঙ্গ কামরূপীকে যদি আমরা মা হিসাবে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষার সহোদর বঙ্গ কামরূপী যদি মা হয়, তাহলে বাংলা সহোদর কে বলতো? উড়িয়া অথবা অসমিয়া। বাংলা সহোদর কে? উড়িয়া অথবা অসমিয়া। কারণ এটা যদি মা হয়, আর এর থেকে যতগুলো মানে উৎপত্তি হবে সবগুলো তো একে অপরের কি সহোদর, তাই না? একে অপরের সহোদর। এজন্য যদি পরীক্ষা অংশে প্রশ্ন আসে যে বাংলা ভাষার সহোদর কে, তাহলে কি হবে? উড়িয়া অথবা অসমিয়া। উড়িয়া অথবা অসমিয়া বাংলা ভাষার সহোদর। আচ্ছা, এখানে যে আমরা গল্পটা বলছিলাম যে ইসভা তার প্রকৃত মাগো বলছে বঙ্গকে, আর বঙ্গ মানে কি আমরা কি মিনিং করি বলতো? বাংলাকে। ইসভা তার প্রকৃত মাগো বলছে বঙ্গকে, আর বঙ্গ মানে কি বাংলা। এখানে দেখো ইসভাতে কি আছে? এই ইসটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা বংশ থেকে। তাহলে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা বংশ থেকে? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার উৎপত্তি কোন শাখা থেকে? শতম শাখা থেকে। শতম শাখার কোন অংশ থেকে? ভারতীয় অংশ থেকে। ভারতীয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষার উৎপত্তি মূলত কোথা থেকে, বাংলা ভাষার উৎপত্তি মূলত কোথা থেকে? প্রাকৃত। কি হবে? প্রাকৃত। তারপরে তো প্রাকৃতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যখন তোমার কোনো মানে ব্যক্তির নাম আসবে, হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অথবা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দুজনের যে কোনো একজনের নাম আসবে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আসলে কি হবে? গৌরী প্রাকৃত। আর সুনীতি কুমারের নাম আসলে কি হবে? মাগধী প্রাকৃত। আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার উৎপত্তি কোন স্তর থেকে। যখন বলবে বাংলা ভাষার উৎপত্তি কোন স্তর থেকে, তখন তোমার হবে অপভ্রংশ। কি হবে? অপভ্রংশ। আর যখন তোমার প্রশ্ন আসবে বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে, তখন কি হবে? বঙ্গ কামরূপী। আর যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষা সহোদরকে, সহোদরকে উড়িয়া অথবা অসমিয়া। উড়িয়া অথবা অসমিয়া। উড়িষ্যার ভাষাকে বলা হয় উড়িয়া। উড়িষ্যার ভাষাকে বলা হয় উড়িয়া। আর আসামের ভাষাকে বলা হয় অসমিয়া।
আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার না? আচ্ছা দেখো তো এখন বোর্ড কি ক্লিয়ার আছে কিনা। বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, এটা আমি আরেকবার বলি, ঠিক আছে? পরীক্ষা যদি তোমার প্রশ্ন আসে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা বংশ থেকে, তখন কি হবে বলো তো? ইন্দো ইউরোপীয়। কোন ভাষা বংশ থেকে? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার উৎপত্তি কোন শাখা থেকে? শতম শাখা থেকে। বাংলা ভাষার উৎপত্তি শতম শাখার কোন অংশ থেকে? ভারতীয় অংশ থেকে। বাংলা ভাষার উৎপত্তি মূলত প্রাকৃত থেকে। প্রকৃত থেকে কি হবে? প্রাকৃত। বাংলা ভাষার উৎপত্তি মূলত প্রাকৃত থেকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃত। ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত। আর এদিকে কি বললাম আমরা? বাংলা ভাষার উৎপত্তি কোন স্তর থেকে, তখন কি হবে? অপভ্রংশ। বাংলা ভাষার উৎপত্তি কোন রূপ থেকে, তখন কি হবে? বঙ্গ কামরূপী। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার উঠানো হয়ে গেলে আমি মুছে দেবো। সবার যদি উঠানো হয়ে যায় ডান লিখো। সবার উঠানো হয়ে গেলে ডান লিখো। ওকে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে রবীন্দ্রনাথের উপন্যাস আছে কতটি? রবীন্দ্রনাথের উপন্যাস আছে কতটি? সবাই একটু কমেন্ট করো তো। রবীন্দ্রনাথের উপন্যাস, মোট উপন্যাস কতটি? রবীন্দ্রনাথের মোট উপন্যাস কতটি? সবার কমেন্ট আমি একটু দেখতে চাই। রবীন্দ্রনাথের মোট উপন্যাস কতটি? সবাই একটু কমেন্ট করো, রবীন্দ্রনাথের মোট উপন্যাস কতটি? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো, রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস কতটি? সবাই একটু কমেন্ট করো। কে বলছে 12টি, কে বলছে 13টি? আচ্ছা, আজকে আমরা রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে আলোচনা করব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা উপন্যাস নিয়ে আলোচনা করব। কেউ লিখছে 12টি, কেউ লিখছে 13টি। রবীন্দ্রনাথের মোট উপন্যাসের সংখ্যা 13টি।
মোট উপন্যাস 13টি। এই 13টি উপন্যাস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, এই 13টি উপন্যাস আমরা একটা গল্পের মাধ্যমে শিখব, ঠিক আছে? একটা গল্পের মাধ্যমে শিখব। হ্যাঁ, সন্ধির ক্লাস যদি পরবর্তীতে হয় অবশ্যই সন্ধির ক্লাস নেওয়া হবে। তো তোমাদের 12 তারিখ থেকে যে এক্সামগুলো আছে এক্সামের মাঝে হয়তো আর কোনো ক্লাস হবে না। আচ্ছা, আমরা একটা গল্প বলি, আমরা একটু গল্প শুনি, ঠিক আছে? একটা ছেলে তার চাচাকে বিয়ে করে আসতে দেখছে, এবং সে বিয়ে করে আসছে একসঙ্গে 2টি বউ। একসঙ্গে কয়টি বউ? 2টি। এখন সে 2টি বউকে বিয়ে করে আসতে দেখে সে দৌড়ায় বাড়িতে গেছে। দৌড়ায় বাড়িতে যেয়ে তার মাকে বলছে যে, মাগো চাচ্ছু, কি বলছে? মাগো চাচ্ছু, সেরা 2 বউ নিয়ে নৌকায় করে করুণা করে ঘরে যায়। তাহলে কি বলে? মাগো চাচ্ছু, সেরা 2 বউ নিয়ে নৌকায় করে করুণা করে ঘরে যায়। এটা হচ্ছে আমাদের গল্প। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে কি বললাম? টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমরা শিখবো। তাহলে সে কি বলছে? মাগো মাগো চাচ্ছু, চাচ্ছু চাচ্ছু না, আমাদের হবে কি? চাচ্ছু। মাগো চাচ্ছু, মাগো চাচ্ছু, সেরা 2 বউ। মাগো চাচ্ছু, সেরা 2 বউ নিয়ে নৌকায় করে করুণা করে ঘরে যায়। নৌকায় করে করুণা করে ঘরে যায়। এটাই হচ্ছে আমাদের গল্প। এটুকু মনে রাখতে পারলে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাস আমরা এর মধ্যে পাবো, ঠিক আছে? তাহলে কি বললাম? একটা ছোট একটা ছেলে তার চাচাকে মানে 2টা বিয়ে করে যেতে দেখছে। সেটা দেখে সে দৌড়ে যে তার মার কাছে যায়, কি বলছে? মাগো চাচ্ছু, সেরা 2 বউ নিয়ে নৌকায় করে করুণা করে ঘরে যায়। এখন দেখো, এখন এই গল্পের মধ্যে আমরা 13টি উপন্যাস পাবো। এই মাতে কি হয় বলো তো? মাতে মালঞ্চ, মাতে মালঞ্চ। গোতে কি হবে? গোতে গোরা, গোতে গোরা। চাতে কি হবে? 4 অধ্যায়, চাতে 4 অধ্যায়, চাতে 4 অধ্যায়। চতে কি হবে? চতুরঙ্গ, চতে হবে চতুরঙ্গ। তারপর কি? চোতে কি হবে? চোখের বালি, চোতে কি হবে? চোখের বালি, চোতে চোখের বালি। তারপর কি আছে? সেতে কি? শেষের কবিতা। এটা পরীক্ষায় অনেকবার আসছে যে শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ। তাহলে শেষের কবিতা কি হবে? উপন্যাস। পরীক্ষায় তোমার অপশন থাকে শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ। অপশন থাকে তোমার কাব্যগ্রন্থ, কবিতা, গল্প, উপন্যাস। তাহলে শেষের কবিতা কি হবে আমাদের? উপন্যাস। শেষের কবিতা আমাদের উপন্যাস। আটকে যাবে কেন? আটকে যায়নি। আচ্ছা, দেখতে পাচ্ছ কি তোমরা?
দেখো তো দেখতে পাচ্ছ কি না? একজন বলছে আটকে গেছেন মনে হয়। ওকে ঠিক আছে, তাহলে কি বললাম? সেতে কি শেষের কবিতা, তারপর কি আছে রা। রাতে কি হয় বলো তো? রাতে রাজর্ষি। রাতে কি হবে? রাজর্ষি। রাতে রাজর্ষি। তারপর কি হবে? দুইতে কি হবে? দুইতে দুই বোন। দুইতে কি হবে? দুই বোন। দুইতে দুই বোন। তারপর কি আছে? বউ। বউতে হবে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। বউতে কি হবে? বউ ঠাকুরানীর হাট। তারপর কি আছে? নৌকায়। নৌকাতে কি হবে? নৌকা ডুবি। নৌকাতে হবে নৌকা ডুবি। নৌকাতে হবে নৌকা ডুবি। কয়টি লিখলাম আমি? 10টি। তার মানে আর 3টি আছে। 3টি কি? একটা হচ্ছে করুণা। এই করুণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি প্রথম উপন্যাস। করুণা। 12 নম্বরে কি হবে? করুণা করে ঘরে যায়। ঘরেতে কি হবে? ঘরে বাইরে। ঘরেতে কি হবে? ঘরে বাইরে। তারপর শেষে আছে কি? যায়। যাইতে হবে যোগাযোগ। যাইতে কি হবে? যোগাযোগ। যাইতে হবে যোগাযোগ। অনেক বইয়ে দেখবা হয়তো 12টি দেয়া আছে, তোমরা একটু শুধরে নেওয়ার চেষ্টা করবা এবং বিভিন্ন বইয়ে দেখে এই বিষয়টা একটু ক্লিয়ার হবা। এই করুণা দেখবা অনেক বইয়ে দেয়া নেই। এই করুণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা উপন্যাস। তাহলে কি বললাম আমরা? গল্পটা কি বললাম? মাগো চাচ্চু সেরা দুই বউ নিয়ে নৌকায় করে করুণা করে ঘরে যায়। মাগো চাচ্চু সেরা দুই বউ নিয়ে নৌকায় করে করুণা করে ঘরে যায়। তাহলে এখানে আমরা মাতে কি পেলাম? মালঞ্চ। গোতে পেলাম গোরা। চাতে চার অধ্যায়। চতে চতুরঙ্গ। চৌতে কি? চোখের বালি। সেতে কি? শেষের কবিতা। রাতে কি? রাজর্ষি। দুইতে দুই বোন। বউতে কি? বউ ঠাকুরানীর হাট। নৌকাইতে নৌকা ডুবি। তারপরে কি আছে? করুণা। করুণাতে করুণা। তারপরে ঘরে। ঘরেতে কি হবে? ঘরে বাইরে। যাইতে যোগাযোগ। এই 13টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 13টি উপন্যাস। সবার লেখা হলে একটু কমেন্ট করো। সবার লেখা হয়ে গেলে একটু কমেন্ট করো। একজন কমেন্ট করছে যে ভাইয়া প্রথম উপন্যাস তো বউ ঠাকুরানীর হাট, প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, কিন্তু প্রথম উনি লেখেন আছে করুণা। প্রথম লেখে করুণা, কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত উপন্যাস হবে বউ ঠাকুরানীর হাট। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখানে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর লেখা হয়ে গেলে সবাই ডান লিখো, আমি পরবর্তী ক্লাসে চলে যাব। হ্যাঁ, প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। যখন বললে প্রথম প্রকাশিত উপন্যাস কি, তখন হবে বউ ঠাকুরানীর হাট।
ওকে ডান, তাহলে আমি মুছে দিলাম। আচ্ছা, আজকে এখন আমরা আলোচনা করব জহির রায়হান সম্পর্কে কিছু আলোচনা করব। জহির রায়হান, জহির রায়হান তার অসংখ্য সিনেমা তোমরা হয়তো দেখে থাকবে এবং তার অনেকগুলো উপন্যাসও আছে। এখন আমরা জহির রায়হান সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করব জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে। জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে। জহির রায়হানের কি বলতো, চলচ্চিত্র নিয়ে। এর আগে আমি একটা তোমাদের জহির রায়হানের অবশ্যই একটা গল্প বলেছিলাম। জহির রায়হানের যে বিভিন্ন তোমার কয়েকটা উপন্যাস আছে, সেই উপন্যাস সম্পর্কে একটা গল্প বলেছিলাম। ওই গল্পটা হয়তো তোমরা শুনেছো। ওই গল্পটা মনে রাখলে আশা করি উপন্যাস সম্পর্কে ভুলবে না। আর আজকে আমরা আলোচনা করবো জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে। এই গল্পটা একটু সবাই একটু লিখে নাও। আমি এখন বোর্ডে লিখে দেবো। বলার থেকে দেখা যাচ্ছে অনেকে আমাকে অনুরোধ করে, ভাইয়া গল্পটা একটু লিখে দিলে আমাদেরকে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। এখন আমি লিখে দেবো, তাহলে সবাই লিখো। বেহুলা। বেহুলা কখনো আসেনি, কখনো আসেনি তাহলে কি, বেহুলা কখনো আসেনি কাছের দেয়াল ভেঙে। কাছের দেয়াল ভেঙে আনোয়ারের কাছে। কাছের দেয়াল ভেঙে আনোয়ারের কাছে। তাহলে কি, বেহুলা কখনো আসেনি কাছের দেয়াল ভেঙে আনোয়ারের কাছে, কিন্তু আপনার সামনে তো স্টপ জেনোসাইড নেই। কিন্তু আপনার সামনে তো স্টপ জেনোসাইড নেই। স্টপ জেনোসাইড জেনোসাইড নেই। তাহলে আমার জীবন থেকে নেয়া সবকিছু কেন তুমি লেট দেয়ার বি লাইট করলে? কেন তুমি লেট দেয়ার বি লাইট এটা হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? বেহুলা কখনো আসেনি কাছের দেয়াল ভেঙে আনোয়ারের কাছে, কিন্তু আপনার সামনে তো স্টপ জেনোসাইড নেই। তাহলে আমার জীবন থেকে নেওয়া সব কিছু কেন তুমি লেট দেয়ার বি লাইট করলে? এই পর্যন্ত সবাই একটু লিখে নাও, ঠিক আছে? এখানে দেখো, বেহুলা তারপর কখনো আসেনি
কাছের দেয়াল, আনোয়ারা, স্টপ জেনোসাইড, জীবন থেকে নেওয়া, লেট দেয়ার বি লাইট, এগুলো হচ্ছে তার উপন্যাস। তাহলে কি বললাম? বেহুলা কখনো আসেনি, কাছের দেওয়াল ভেঙে, আনোয়ারা, স্টপ জেনোসাইড, জীবন থেকে নেওয়া, আর একটা কি লেট দেয়ার বি লাইট। এগুলো হচ্ছে জহির রায়হানের চলচ্চিত্র। এগুলো কি জহির রায়হানের চলচ্চিত্র। তার মধ্যে তোমার স্টপ জেনোসাইড এবং কি লেট দেয়ার বি লাইট এগুলো হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। সবাই একটু লিখে নাও এটা। ওকে, ডান। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা জহির রায়হানের যে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে উপন্যাস আছে, এই উপন্যাসের এই গল্পটা আমি অবশ্যই এর আগে একদিন বলেছিলাম, আজকে আর একবার বলো। এটা আমি বোর্ডে লিখে দেবো না, কারণ বোর্ডে লিখে দেওয়ার থেকে তোমাদের যদি আমি মুখে বলি সেটাই সব থেকে ভালো মনে থাকে। সেই গল্পটা আজকে আমি আরেকবার বলবো জহির রায়হানের উপন্যাস সম্পর্কে। সে গল্পটা হচ্ছে তোমার মনে করো আমার এক বন্ধু ছিল এবং সে একটি মেয়েকে প্রপোজ করেছিল। তো প্রপোজ করার পরে মেয়েটি প্রথমত সে রাজি হয়নি, মানে রাজিও হয়নি, আবার যে রাজি হবে বা অ্যাকসেপ্ট করবে এমনটাও করেনি। তো বন্ধু তার জন্য ওয়েট করছে, হয়তো কখনো সে অ্যাকসেপ্ট করতে পারে। মেয়েটি বলছে সময় হলে আমি অ্যাকসেপ্ট করব। তো ওই বন্ধু প্রতিদিন সেই মেয়েটি দেখার জন্য একটা নদীর ধারে বসে থাকতো। সেই নদীটা ছিল তোমার বরফ গলা নদী। নদীটা ছিল কেমন? বরফ গলা নদী। এবং সেই বন্ধুটা সেই মেয়েটার ভালোবেসে নাম দিয়েছিল শেষ বিকেলের মেয়ে। নাম দিয়েছিল কি? শেষ বিকেলের মেয়ে। তো এরকম দীর্ঘদিন সে অপেক্ষা করছে যে কবে কবে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, কিন্তু এখন পর্যন্ত তার প্রপোজাল যেহেতু অ্যাকসেপ্ট করেনি। মেয়েটি একদিন হেঁটে যাচ্ছে, তখন সে মেয়েটির সামনে যায়, দাঁড়ায় বলছে, ওগো শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বসে আছি এই বরফ গলা নদীর তীরে, শুধু আরেকটি ফাল্গুন না হয় সূর্যগ্রহণের জন্য আজ তোমাকে বলতেই হবে অপেক্ষা আর কতদিন। তাহলে কি বলতেছে সে? ওগো শেষ বিকেলের মেয়ে, কারণ ভালোবেসে তার নাম দিয়েছিল কি? শেষ বিকেলের মেয়ে। এজন্য সে বলতেছে, ওগো শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বসে আছি এই বরফ গলা নদীর তীরে, শুধু আরেকটি ফাল্গুন না হয় সূর্যগ্রহণের জন্য আজ তোমাকে বলতেই হবে অপেক্ষা আর কতদিন। 1000 বছর ধরে বসে আছে বরফ গলা নদীর তীরে। আসলে কি 1000 বছর ধরে বসে থাকা সম্ভব? কিন্তু না, এটা তোমার হচ্ছে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এটা কি? রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কারণ মানুষ প্রেমে বলে তো অনেক কিছুই বলে, তোমার তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দেবো, এ এনে দেবো, সে এনে দেবো, কিন্তু আসলে কিন্তু সেটা সম্ভব না, তাই না? তার মানে সে এটা রূপক অর্থে ব্যবহার করছে। তাহলে গল্পটা আমি আরেকবার বলছি। তাহলে সে বলছে কি? ওগো শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বসে আছি এই বরফ গলা নদীর তীরে, শুধু আরেকটি ফাল্গুন না হয় সূর্যগ্রহণের জন্য আজ তোমাকে বলতেই হবে অপেক্ষার কতদিন। এখানে শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বরফ গলা নদী, সরি আর এক মিনিট, সূর্যগ্রহণ, এগুলো সবই হচ্ছে আমাদের কি? এগুলো সবই জহির রায়হানের উপন্যাস। জহির রায়হানের কি? উপন্যাস। আর এগুলো যেগুলো তোমার যেগুলো লিখে দিয়েছি এগুলো সবই হচ্ছে তোমার চলচ্চিত্র। এগুলো সবই কি? চলচ্চিত্র। এই গল্পটা যদি তুমি আর দু একবার রিপিট করে শোনো, এই ভিডিওটা যেহেতু আমাদের রেকর্ড থাকবে, এবং এগুলো যদি একটু রিপিট করে শোনো, আশা করি এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই কমন পাবে। ওকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।